আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণ যে চ্যাপ্টারটা সেটার একদম ফার্স্ট ক্লাস। আমরা আজকে পরিপাক এবং শোষণ শুরু করব। তার আগে একটু দ্বারা আমি জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে নিই, অডিয়েন্স একটু আসুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করি, কেমন? ওকে, তোরা ওয়ালাইকুম আসসালাম। রবিউল ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম মাইশা। আচ্ছা আসো, ঘটনা ঘটছে যেটা সেটা হচ্ছে আমরা পরিপাক এবং শোষণ চ্যাপ্টারটা শুরু করব। তো স্বাভাবিকভাবেই আমি যেমনি তোমাদের শুরু করি সিকিউ সাজেশন দিয়ে, কি কি সিকিউ এখান থেকে আসবে না আসবে সেটা দিয়ে সেভাবেই শুরু করব। তার আগে তো একটু বই খাতাটা খুলে নিবা, অবশ্যই বই খাতা খুলেই বসবা। লেটস গো, আমাদের আর একটা ক্লাস শুরু। ভাইয়া কেমন আছি? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায়, সবার বদদোয়ায়, দোয়া বদদোয়া মিলিয়ে ভালোই আছি। ঠিক আছে, আপনারা কেমন আছেন একটু জানান। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, যদিও কলেজ আবার খুলে যাচ্ছে। শীতকাল, শীতকালে কলেজে যাওয়া মারাত্মক প্যারার বিষয়। আচ্ছা আসো, আমরা কথা না বাড়াই আস্তে আস্তে আমরা ক্লাসে ঢুকবো। অ্যাকচুয়ালি আমাদের আজকে পড়ার টপিকটা হচ্ছে পরিপাক এবং শোষণ। আশা করি আমাকে নিজ্ঞার মতো লাগতেছে, কালো বোর্ড দিলে নিজ্ঞার মতোই লাগে। আচ্ছা আসো, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ। আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়ের গুরুত্ব আসলে বইলে বোঝানো যাবে না, যে অধ্যায়ের গুরুত্ব আমার পক্ষে বলে বোঝানো যাবে না, এতটাই গুরুত্বপূর্ণ। ঐশ্বরী ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কি পড়বো, সিকিউ সাজেশনটা নিব। তারপরে আমরা আস্তে আস্তে ঠিক আগের মতোই ক্লাসের মধ্যে ঢুকবো। যেহেতু প্রথম ক্লাস আজকে, আমি আর সেরকম দেরি করব না, আজকে আমি বেশি সেরকম দেরি করব না। চলো ফার্স্ট অফ অল আমরা শুরু করি। সেটা হচ্ছে এক নাম্বার টপিক, টপিক নাম্বার 1, সেটা হচ্ছে পাকস্থলীর গঠন। পাকস্থলীর পাকস্থলীর গঠন। পাঞ্জাবি বলে সমস্যা এটাই, টাচ লেগে যায়। পাকস্থলীর গঠন এবং পাকস্থলীতে পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে পরিপাক। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, বিষয়টা হচ্ছে পাকস্থলীর আমাদের গঠন যেরকম ইম্পর্টেন্ট, একইভাবে পাকস্থলীতে কিভাবে খাদ্যটা পরিপাক হচ্ছে এইটাও আমাদের সিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে সিগনেচার যে পার্টটা সেটা হচ্ছে 2 নম্বর টপিক, ক্ষুদ্রান্তে পরিপাক। ক্ষুদ্রান্তে পরিপাক কেমন? এটা হচ্ছে আমি এই অধ্যায়ের সিগনেচার টপিক বলি, কারণ এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে এবং এই প্রশ্নটা আমাদের ভিতর বুঝার বিষয় আছে, এই প্রশ্নটার মধ্যে আমাদের মুখস্থ করার বিষয় আছে। ওভারঅল ক্ষুদ্রান্তে মানুষের চূড়ান্ত পরিপাক প্রক্রিয়া ঘটে। তো তোমার আমার পেটের মধ্যে যা খাইতেছো সেটা পরিপাক কিভাবে হয় সেটা জানা আমি মনে করি ফরজে আইন। ঠিক আছে, 3 নম্বর যে টপিকটা, 3 নম্বর টপিক হচ্ছে শর্করা, প্রোটিন ও লিপিড পরিপাক। শর্করা, প্রোটিন ও লিপিড। লিপিড মানে আসলে কি? স্নেহ। এই 3টা পদার্থ কিভাবে মানুষের শরীরে পরিপাক হয়, সেই পরিপাক প্রক্রিয়া। এই পরিপাক প্রক্রিয়াটা বললাম প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা, আর একটা সিগনেচার কোশ্চেন, সেটা হচ্ছে শর্করার বিপাক। শর্করা, শর্করার বিপাক। বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে দেখা, তোমাদের সাথে ক্লাস নেওয়া ভাইয়া।
ওয়াসিম কানতেছো কেন? আচ্ছা 5 নাম্বার শর্করা বিপাক। 5 নম্বরে হচ্ছে যকৃতের গঠন। যকৃতের গঠন কেমন? যকৃতের গঠন এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমাদের 5-6 নাম্বার টপিক, সেটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা, ঠিক আছে? এইটাও এই অধ্যায়ের একটা সিগনেচার কোশ্চেন। অর্থাৎ এই 3টা টপিক, 3টা প্রশ্নের একটা প্রশ্ন তুমি কখনো না কখনো গ বা ঘতে অবশ্যই পাবা। ওয়ালাইকুম আসসালাম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। এরপরে আমরা পড়বো সেটা হচ্ছে 7 নম্বরে পিত্তরসের কাজ। পিত্ত রসের কাজ কি পড়াইতেছি? সবগুলাই হচ্ছে সিকিউ সাজেশন এবং 100% কমন, 100% কমন উপযোগী, 100% কমন উপযোগী। যা লিখে দেবো এর বাইরে সিকিউ তার কিচ্ছু আসবে না। 8 নাম্বার পরিপাকে অগ্নাশয় ভূমিকা। পরিপাকে অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, অগ্নাশয়ের ভূমিকা। 9 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, পরিপাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে, যদিও গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো হালে এটা বলেন ট্রেন্ডিং প্রশ্ন, আগে আসতো না। নতুন বোর্ড এবং আসলে নতুন যে কলেজ পরীক্ষাগুলোতে এটা দেওয়ার কারণে নতুন ভাবে প্রশ্নটা আসা শুরু করছে। সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ সমূহ, গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ সমূহের, আমি গ্রুপে একটা পোস্ট করছি না, যেই পোস্টটা করছি অ্যাকচুয়ালি সেইটাই দিচ্ছে। ঠিক আছে, কোষ সমূহের কাজ, এইটা বর্তমানে একটা ট্রেন্ডিং প্রশ্ন। কলেজ পরীক্ষাগুলো থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতেছে। ওকে, এরপরে লেখো 10 নাম্বার টপিকটা হচ্ছে পরিপাকে হরমোনের ভূমিকা। পরিপাকে হরমোন এর ভূমিকা। এইটা সিকিউ এর জন্য বেশিটা ইম্পর্টেন্ট না। এই 10 নম্বরের যে টপিকটা তোমাকে দাগে লেখাই দিলাম, পরিপাকে হরমোনের ভূমিকা, এটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা এমসিকিউ এর জন্য ইনফিনিটি স্টার ফর এমসিকিউ, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে। এবং এটা নিয়ে ভিডিও আসতেছে, সংক্ষেপে এক পৃষ্ঠা একটা পৃষ্ঠা আছে, এই হরমোন, কোন হরমোন কি কাজ করে, খুবই দ্রুত আদন তোমাদের ওই ভিডিওটা দিয়ে দিবে। ঠিক আছে, চমৎকার একটা ভিডিও বানাইছে অলরেডি। আচ্ছা আসো আমরা একটু নিচে যাই, আর 2টা টপিক আছে। 11 নাম্বার টপিকটা হচ্ছে খাদ্যসার শোষণ। আমরা এতদিন পড়লাম হচ্ছে পরিপাক, তাহলে আমাদের কি লাগবে? আমাদের তো শোষণও হতে হবে, তাই না? খাদ্যসার শোষণ, বিশেষ করে এখান থেকে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে লিপিড শোষণ। এটা হচ্ছে আমাদের সিকিউতে দেয়। আর লাস্ট টপিক 12 নম্বর, সেটা হচ্ছে বিএমআই। আমরা ছোটবেলায় পড়ে আসছি বিএমআই এবং স্থূলতা। কেমন? এই 12টা টপিকের আন্ডারে, বা 12টা টপিক ব্যতীত আর কোনো কিছু এখান থেকে সিকিউর জন্য পড়তে হবে না। সো আশা করি কোনো সমস্যা হচ্ছে না, আশা করি কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্সেস। এখন লেটস গো, আমরা একটু বইয়ের মধ্যে যাই, আমরা আসলে পড়াশোনাটা শুরু করি। ফার্স্ট কথাটা হচ্ছে আমরা পরিপাক বলতে অ্যাকচুয়ালি বুঝিটা কি? আমরা পরিপাক, আমাদের খাদ্যদ্রব্য পরিপাক হতে হবে এবং একই সাথে খাদ্যদ্রব্য দেহের মধ্যে শোষণও হতে হবে। অর্থাৎ তাহলে পরিপাক এক জিনিস, শোষণ আর এক জিনিস। কথাটা তুমি একটু বুঝো, সেটা হচ্ছে ধরো আমরা বলি যে সেটা হচ্ছে খাদ্য। তাহলে খাদ্য বলতে আসলে আমরা কি বুঝি? খাদ্যের বেসিক 3টা উপাদান। 1 নাম্বার সেটা হচ্ছে শর্করা। 1 নাম্বার কি? শর্করা।
2 নাম্বার হচ্ছে আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন। 3 নম্বরে হচ্ছে স্নেহ বা লিপিড। এই তিনটা পদার্থ, শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিনটা পদার্থ বলা হয়ে থাকে অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল, এবং এটা আমাদের পানিতে বললাম যথেষ্ট অদ্রবণীয়। কথাটা মাথায় রাখবা। এই যে খাদ্য, খাদ্য বলতে আমরা বুঝি শর্করা, আমিষ, স্নেহ। তো এই শর্করাটাকে যদি আমি সরল শর্করায় পরিণত করে দিই, অর্থাৎ যদি আমি শর্করাটা, জটিল শর্করাকে সরল শর্করা, যেটাকে বলা হয় হচ্ছে মনোস্যাকারাইড, বা আমরা কেবলই পড়ে আসছি, বললাম কোষ রসায়নে পড়ছো, মনোস্যাকারাইড অন্যতম সবচেয়ে সরল উপাদানটার নাম হচ্ছে গ্লুকোজ। আর আমিষ, আমিষের সরল উপাদানটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আর স্নেহকে ভাঙলে তুমি পাবা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, তাই না? কেবলই বললাম, আমরা পড়ে আসছি সেই অধ্যায়টা। এরা হইতেছে অত্যন্ত সরল উপাদান এবং দ্রবণীয় উপাদান। অর্থাৎ তোমার আমার দেহের একটা কোষ, তোমার আমার দেহের কোষগুলা এই শর্করা, আমিষ, স্নেহ পদার্থটাকে গ্রহণ করতে পারে না, বরঞ্চ সে শর্করাটাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সরল মনোস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে পরিণত করে গ্রহণ করে। তাহলে এরা হইতেছে কোষের, কোষের গ্রহণ উপযোগী, গ্রহণ উপযোগী পদার্থ। তাহলে এই যে প্রসেস প্রক্রিয়ায় আমাদের জটিল খাদ্য সমূহ ভেঙে সরল, দ্রবণীয় এবং কোষের গ্রহণ উপযোগী পদার্থে পরিণত হইতেছে, এই প্রসেসটার নামই হইতেছে পরিপাক। তোমার আমার দেহের মধ্যে যেই প্রসেসে এই জটিল খাদ্যবস্তু ভেঙে সরল, দ্রবণীয় এবং কোষের গ্রহণের উপযোগী পদার্থে পরিণত হচ্ছে, এটাকেই কি বলছি আমরা? পরিপাক বলছি। সো দেখো, এইখানে সেই কথাটাই অ্যাকচুয়ালি বলছে যে পরিপাক অ্যাকচুয়ালি কি। পরিপাক অ্যাকচুয়ালি কি, প্রথমেই দেখো সংজ্ঞাটা সুন্দর করে দিয়ে দিছে, যে যেই প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায়, বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তা ভেঙে দ্রবণীয়, সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বলা হয়। তাকে কি বলা হয়? তাকেই বললাম পরিপাক বলা হয়। সো একটু সুন্দর করে লিখে ফেলো, পরিপাকটা কাকে বলে, লিখা রাখবে না, বইতে দাগায় ফেলো। এবং একটা জিনিস মাথায় রাখবা, তাহলে পরিপাক আমরা বুঝলাম, এখন আমাদের জানতে হবে আমাদের দেহে এই পরিপাক প্রক্রিয়া সংগঠন করার জন্য যেই তন্ত্র বা সিস্টেমটা ডেভেলপ করছে, সেটার নামই হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের দেহে যেই পরিপাক প্রক্রিয়া সংগঠনের জন্য যেই জিনিসটা দায়ী বা যেই তন্ত্রটা বা সিস্টেমটা ডেভেলপ করছে, তার নাম হচ্ছে পৌষ্টিক তন্ত্র। কেমন? পৌষ্টিক তন্ত্র। এই যে পৌষ্টিক তন্ত্রটা, সেই পৌষ্টিক তন্ত্রটা দুইটা বিষয় নিয়ে গঠিত হয়েছে। এক নাম্বার পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী অর্থাৎ তোমার মুখছিদ্র থেকে শুরু করে একদম পায়ুছিদ্র পর্যন্ত টোটাল নালিকাকার গঠনটাই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর মধ্যে তাহলে প্রথমে কি পড়বে? মুখছিদ্র, মুখছিদ্র। এরপরে পরে হচ্ছে গলবিল, তাই না? এরপরে পরে হচ্ছে তার পাকস্থলী, এবং এরপরে পরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। এরপরে বৃহদান্ত্র, এরপরে মলাশয় ও পায়ুছিদ্র। তোমার আমার দেহে যেই পরিপাক প্রক্রিয়াটা, সেই পরিপাক প্রক্রিয়াটা হচ্ছে এই পৌষ্টিক নালীর মধ্যে সংগঠিত হয়। তাহলে পৌষ্টিক নালীতে কি সংগঠিত হয়? কাজটা কি? পরিপাক প্রক্রিয়া সংগঠিত হয়, পরিপাক প্রক্রিয়া। পৌষ্টিক নালীর আরেকটা পার্ট হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থি আছে ফার্স্ট অফ অল লালা গ্রন্থি, লালা গ্রন্থি,
2 নাম্বার গ্যাস্ট্রিক গ্রন্থি, 3 নাম্বার যকৃত, 4 নাম্বার অগ্নাশয় এবং 5 নাম্বার আন্ত্রিক গ্রন্থি। কি বলছি? আন্ত্রিক, বই ঢাকা, আচ্ছা আন্ত্রিক গ্রন্থি। তাহলে প্রশ্ন হচ্ছে পরিপাক প্রক্রিয়া সংগঠিত হয় পৌষ্টিক নালীতে, তাহলে এদের কাজটা কি? পরিপাকের জন্য প্রয়োজনীয় হরমোন প্লাস এনজাইম, আমরা বললাম এনজাইম পরে আসছি, এই দুইটা রিলিজ করবে হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। তাহলে আমাদের এই অধ্যায়টা অ্যাকচুয়ালি দুইটা পার্টে বিভক্ত। 1 নাম্বার প্রথম পার্টে আমরা পড়বো হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় পরিপাক প্রক্রিয়া, এবং দ্বিতীয়ত আমরা পড়বো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি ভূমিকা, অর্থাৎ বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে, পৌষ্টিক গ্রন্থির ক্ষরণ সম্পর্কে আমরা জানবো। কেমন? এখন আসো, আমাদের এই যে পরিপাক প্রক্রিয়া, এই পরিপাক প্রক্রিয়া প্রধানত 2 প্রকার। পরিপাক প্রক্রিয়া কি বলছি? প্রধানত কয় প্রকার? পরিপাক প্রক্রিয়া প্রধানত 2 প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক পরিপাক। একটাকে আমরা কি বলি? যান্ত্রিক পরিপাক। অর্থাৎ তোমার একটা খাদ্যবস্তুর ফিজিক্যাল কি কি চেঞ্জ হইলো, অর্থাৎ ধরো একটা ইট, তুমি এটাকে ভাঙলা, এটাকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করলা, তাহলে এইটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। কি বলছি? এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর অপরদিকে আরেকটা পরিপাক আছে, সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। সেটা কি? রাসায়নিক পরিপাক। কেমন? সো দ্যাটস অল। আমরা যখন কোনো বস্তুর পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করব, সেটা হতে পারে শর্করা, সেটা হইতে পারে লিপিড, সেটা হইতে পারে অ্যামিষ বা প্রোটিন, সব ক্ষেত্রেই আমরা কি করব? দুইটা শিরোনামের আন্ডারে পরিপাক প্রক্রিয়াটা বর্ণনা করব। 1, প্রথমে যান্ত্রিক পরিপাক ঘটবে, 2, এরপরে রাসায়নিক প্রক্রিয়া ঘটবে। ঠিক আছে? আমি বুঝাইতে পারতেছি বিষয়টা, আশা করি ক্লিয়ার কিনা একটু জানায়ও কমেন্টে, বুঝতেছো কিনা। না বুঝলে আমি অবশ্যই রিক্যাপ করব। এখন কখনো কখনো আবার এই পরিপাক প্রক্রিয়াটা সংগঠনের স্থানের ভিত্তিতে পরিপাক প্রক্রিয়া আবার 2 প্রকারও হয়ে থাকে। একটা হচ্ছে কোষের বাইরে, যেটাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক, আর একটা হচ্ছে কোষের ভেতরে, যেটাকে আমরা বলি অন্তঃকোষীয় পরিপাক। সো আসো আমরা একটু সেই আগের বইয়ের জায়গায় চলে আসি। এখানে সেই কথাটাই বলছে যে একটা হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক, এবং আরেকটা পার্ট হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। আরেকটা পার্ট হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। সো লেটস গো। এই হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। কিচ্ছু লাগবে না, জাস্ট নামগুলা তুমি পড়বা। জাস্ট কি বলছি? জাস্ট নামগুলা তোমরা পড়বা, আর কিচ্ছু না। রাসায়নিক পরিপাক। এখন আসো আমরা ভেতরে ঢুকি। আসলে আমি তোমাকে কেবল যে জিনিসটা বুঝাইলাম সেটাই হচ্ছে এই পৌষ্টিকতন্ত্রের বিষয়টা। পৌষ্টিকতন্ত্রের এই জিনিসটা আমি বুঝাইছি। এইখান থেকে তোমার কিছু জিনিস লাগবে, আস্তে আস্তে সবকিছুই মুখস্থ হয়ে যাবে, সমস্যা নাই। 3টা দৈর্ঘ্য লাগবে। একটা হচ্ছে গলবিলের দৈর্ঘ্যটা হচ্ছে 12.5 সেন্টিমিটার, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসছে এবং আসবে। অন্ননালী 23 থেকে 25 সেন্টিমিটার, খুবই ইম্পর্টেন্ট। আর পাকস্থলী দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থে 15 সেন্টিমিটার, যদি গড় করো দেওয়া অনেক ক্ষেত্রে 25 সেন্টিমিটারও দেওয়া, এটা একটু লেস ইম্পর্টেন্ট। কেমন? নিচের দিকে আছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, আর ওই পাশে আমাদের 5টা আছে হচ্ছে পরিপাক গ্রন্থি। তুমি এই ছবিটা একটু সুন্দর করে নিজে নিজে একা একা একটু ফিল নিয়ে দেখবা যে আসলে আমার প্রত্যেকটা অঙ্গ তোমার পেটের মধ্যে কিভাবে বিন্যস্ত, সৃষ্টিকর্তা কত নিখুঁত ভাবে তোমার আমার দেহের মধ্যে ঢুকাইছে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার তুরা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের পৃষ্ঠায় যাই। সেটা হচ্ছে দেখো, আমি তোমাকে যে জিনিসটা বললাম যে মানুষের পরিপুষ্টিক নালীতে বিভিন্ন ধরনের খাদ্যের জটিপাক প্রক্রিয়া নিম্নোক্ত 6টি ধাপে সংগঠিত হয়। এগুলি আমরা কমন সেন্স, এগুলি কিচ্ছু না, এগুলি লাগবে হচ্ছে রিডিং এর জন্য। এই অধ্যায়টা আমি একটু বই কেন্দ্রিক বেশি হব, কারণ বইয়ের আনাচে কানাচে 2 পৃষ্ঠার ফাঁকে মাঝে লাইনের ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলি দাগায় দেওয়াটা প্রয়োজন। আচ্ছা আসো, সেটা হচ্ছে নিচের দিকে একটা কথা আছে দেখো, আমাদের খাদ্যের মধ্যে 6 ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে শর্করা, যেটাকে বলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তো এইটার পরিমাণ কতটুকু কি প্রধানত একটা পূর্ণবয়স্ক মানুষের কি পরিমাণ ডেইলি ইনটেক করা প্রয়োজন সেটাই দিছে। এটা তোমার মুখস্থ করতে হবে না, তোমার মুখস্থ করতে হবে প্রধান কাজ বলি, কারণ এইটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। সো এই ছকটা তোমাকে খুব চমৎকার করে মনে রাখতে হবে। আমি দাগায় দিচ্ছি ছক থেকে কিভাবে আসবে। বলবে দেহের
তাপ শক্তি উৎপাদন ও দেহে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য কোন খাদ্য উপাদান দায়ী? উত্তর হবে হচ্ছে শর্করা। দেখো শক্তি, এই যে তাপ শক্তির তাহলে তাপ শক্তি, শক্তি হলে কি হবে? আমাদের কর্মক্ষমতা বাড়বে। তাহলে শক্তির সতে মাথায় রাখবা শর্করা। আসো, দেহের বৃদ্ধি যখন বলবে কিংবা ক্ষয়পূরণ বলবে, এই বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয় হচ্ছে আমিষ দ্বারা। ক্ষয় হচ্ছে আমিষ দ্বারা। দেখবা যে স্বাভাবিকভাবেই ছোটবেলায় দেখবা যে প্রচুর পরিমাণে কি বলে, খালি ডিম খায়, খালি ডিম খায়, ডিম খায়, ডিম খায়। কারণ কি? ওইটা তার ক্ষয়পূরণ, মানে সে তো বৃদ্ধি হইতেছে। একটা একটা 5 বছরের বাচ্চা যত দ্রুত বৃদ্ধি হবে, আমার মতো আদ্ধামরা 22, 23, 24 বছরের আদ্ধামরা তত দ্রুত বৃদ্ধি পাবে না। আমার বৃদ্ধি অলরেডি হয়ে গেছে। তো ওই যে টাইমে, বৃদ্ধি হওয়ার টাইমে কি খায়? প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ায়, মাংস খাওয়ায়, দুধ খাওয়ায়, ডিম খাওয়ায়। কেন? যাতে তার বৃদ্ধি এবং ক্ষয়পূরণটা হয়। এরপরে আসো, দেখো তাপ শক্তি উৎপাদন ও দেহ তাপ নিয়ন্ত্রণ, এইটাও তাপ শক্তি, এইটাও তাপ শক্তি। কিন্তু দেহের তাপ নিয়ন্ত্রণের জন্য একটা উপাদানই দায়ী, সেটা হচ্ছে স্নেহদ্রব্য। বুঝাইতে পারছি? মাথায় রাখবা, সেটা হচ্ছে তাপটা নিয়ন্ত্রণ, তাপ তাপ নিয়ন্ত্রণ, স্নেহ, স্নেহ, স্নেহ মানে ভালোবাসা। ভালোবাসা দিলে কি হয়? উত্তাপ হয়। দ্যাটস লাইক দ্যাট, যে তাপ নিয়ন্ত্রণটাই হচ্ছে স্নেহ। আচ্ছা, ভালো কথা। এরপরে আসো, সেটা হচ্ছে ভিটামিন। এটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই জিনিসটা খেয়াল করবা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কে? ভিটামিন। আর খনিজ লবণ যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। কখনোই খনিজ লবণ তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা দাগাবা না। খবরদার, খবরদার। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন উপাদান? অধিকাংশ স্টুডেন্ট খনিজ লবণ দিয়ে দেয়, কিন্তু উত্তর কি হবে? ভিটামিন হবে। ঠিক আছে, উত্তর কি হবে? ভিটামিন হবে। আচ্ছা, দেখবা যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন টাইপের ভিটামিনের ক্যাম্পেইন করা হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, ভিটামিন সি এর ক্যাপসুল খাওয়ানো হয়, ভিটামিন ই এর ক্যাপসুল খাওয়ানো হয়। তো এগুলি কিসের জন্য? কারণ যাতে শিশুরা সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়। আচ্ছা, ওই যে লাল কাপড় টানানো থাকে, সামনের দিকে একটা ছোট বাচ্চা গড়াগড়ি খাইতেছে, দেয়া থাকে। করছো না? টিকা নিতে গেছো না? গেছো না? অন্তত আমি খাইছি, তোমরা খাইছো কিনা জানি না। নিচের দিকে আসো, পানি। পানি নিয়ে আসলে সেরকম কিছু লাগবে না। জাস্ট লাস্টের পয়েন্টটা লাগবে, কোষের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ। পানি ছাড়া কোষে কোনো ধরনের বিপাক হইতো না। পানি আছে মানে জীবন আছে। ঠিক আছে, এই জন্য পানির অপর নাম কি? ফ্লুইড অফ লাইফ। আশা করি সমস্যা হচ্ছে না। ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, নিচের দিকে দেখো, আমি যে কথাটা একদম ফার্স্টে লিখে আসছি, মানুষের খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রণালী, মানে শর্করা জাতীয় খাদ্য এর সরল উৎপাদনটা কি? গ্লুকোজ। আমিষ জাতীয় খাদ্য সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড। স্নেহ জাতীয় দ্রব্য সরল উপাদান ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। তাহলে শর্করা বিশ্লেষী এনজাইম, যে কোন এনজাইমটা শর্করাকে তার সরল উপাদান গ্লুকোজে পরিণত করবে, এইটাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। যতগুলো এনজাইম আছে সবগুলাকে একত্রে বলা হয় কি? অ্যামাইলোলাইটিক এনজাইম। দ্বিতীয়ত, যারা প্রোটিনের উপর কাজ করে তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। সকল ধরনের এনজাইম যারা প্রোটিনের উপর কাজ করে তাদের সমষ্টিকে কি বলা হয়? প্রোটিওলাইটিক এনজাইম। তৃতীয়ত, যারা লিপিডের উপর কাজ করে সেই সকল ধরনের এনজাইমকে একত্রে বলা হয় হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। সো আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে খুব সুন্দর করে পড়বো। সেটা হচ্ছে, একটু শিরোনাম দিবা। সেটা হচ্ছে আজকে আমাদের মেইন যে পড়াশোনার টপিকটা, সেটা হচ্ছে মুখ গহ্বরে পরিপাক। এটা হচ্ছে আমাদের কি? মুখ গহ্বরে পরিপাক। আমরা একদম মেইন ক্লাসে ঢুকে গেছি। সেটা হচ্ছে একটা মুখে কিভাবে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয়, সেই পরিপাক প্রক্রিয়াটা আমরা একটু একটু পড়বো। তো বিষয়টা হচ্ছে, মুখে পরিপাক প্রক্রিয়া সংগঠনের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে, দেখো আমি একটা জিনিস একটু তোমাদেরকে একটু দেখাই। যে একটা মানুষ, এটা হচ্ছে তার মুখ, ধরো
এই মুখের ভেতরে সৃষ্টিকর্তা সুন্দর একটা পেশি দিছে। এই পেশিটার নাম হইতেছে জিহবা, বা বাংলায় সঠিক উচ্চারণ বললে জিহ্বা। জিহ্বার উপরে আমাদের তালু অবস্থিত, তাই না? জিহ্বার ঠিক উপরের দিকে, জিহ্বার ঠিক উপরের দিকে আমাদের তালু অবস্থিত। তালুর দুইটা পার্ট থাকে। তালুর কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। এর মধ্যে সামনের পার্টটা খুব কঠিন, এটাকে বলা হয় শক্ত তালু। শক্ত তালু, ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে হার্ড প্যালেট। আর পেছনের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে কোমল তালু। দেখবা তুমি জিভটা একটু সামনের দিক নাও, দেখো যে শক্ত লাগে, কিন্তু পেছনের দিক নাও, দেখবা যে খুব নরম নরম ফিল হয়। এটাকে বলা হয় কোমল তালু বা সফট প্যালেট। আর মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে তোমার ফাঁকা স্থান মুখ, এবং মুখের যে ভেতরের যে পার্টটা, জিহ্বার সামনের দিকে এবং নিচের দিকে দেখবে একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় ফ্রেনুলাম। আর টোটাল পার্টটা হচ্ছে আমাদের মাউথ। টোটাল পার্টটা কি আমাদের মাউথ। এবং উপরের দিক দিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে উপরের দিক দিয়ে কি অবস্থিত? আমার নাসিকা গহ্বর অবস্থিত। তাহলে এই নাসিকা গহ্বরটা আইসে বললাম এখানে উন্মুক্ত হয়, কেমন? এখানে উন্মুক্ত হয়। এবং সামনের দিকে আমাদের দুইটা অঞ্চল থাকে। সামনের পার্টে থাকে হচ্ছে আমাদের শ্বাসনালী। আমি তোমাকে একটু গঠনটা বোঝাইতেছি, আমাদের পরিপাক প্রক্রিয়া সংগঠনের জন্য বোঝানোর জন্য সুবিধা হবে। সামনের দিকে কি থাকে? শ্বাসনালী থাকে। শ্বাসনালী থাকে। আর পেছনের দিকে, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এই অংশটা হচ্ছে আমাদের শ্বাসনালী। আর পেছনের দিকে থাকে হচ্ছে আমাদের অন্ননালী বা খাদ্যনালী। তো স্বাভাবিকভাবেই কোন একটা খাদ্য হিসেব মতে খাদ্যনালীতে না ঢুকে শ্বাসনালীতে ঢুকে যেতে পারত, কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ এই যে শ্বাসনালীটার উপরে একটা জিহ্বা থাকে, এই জিহ্বাটার নামও হইতেছে, এটা হইতেছে আমাদের জিহ্বা, এটা হচ্ছে অ্যাকচুয়াল জিহ্বা। এবং এই যে শ্বাসনালীর উপরে যে জিহ্বাটা থাকে, এটার নাম হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস বা উপজিহ্বা। আর এই সফট প্যালেটের নিচের দিকে যে এই যে আকৃতি, তুমি ধরো যদি হা করো, ধরো এটা তুমি হা করছো, এটা হচ্ছে জিহ্বা। জিহ্বার উপরের দিকে সফট প্যালেটটা এরকম ইউ আকৃতির হয়ে নিচের দিকে ঝুলে থাকে। এই যে কুনা প্রান্তটা, এই কুনা প্রান্তর লাস্টের যেই ব্লু কালার যে অংশটা আমি তোমাকে করে দেখাচ্ছি, এই অঞ্চলটা হইতেছে আমাদের বলা হয় আলা জিহ্বা। কি? আলা জিহ্বা, ইংলিশে বলা হয় ইউভুলা। তাহলে এই বেসিক কথাবার্তা বললাম আমাদের একটু জানতে হবে। আশা করি দেখা যাইতেছে ছবিটা, যাইতেছে না? যদিও ভালো হয় নাই, ক্লিয়ার, থ্যাংক ইউ, মোটামুটি বোঝা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করো, নাকটা একটু বড় হয়ে গেছে, নাকটা একটু কমাই দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন খেয়াল করো, আমাদের এই যে টোটাল মুখের চারপাশে আমরা পড়তেছি মুখ গহ্বরে পরিপাক। তো এই মুখের চারপাশে ডান পাশে তিনটা, বাম পাশে তিনটা লালা গ্রন্থি থাকে। লেট মি ড্র, লেট মি ড্র। একটা থাকে হচ্ছে জিহ্বার ঠিক নিচে, জিহ্বার ঠিক নিচে। আর এইটা হচ্ছে আমাদের বলা হয় ম্যান্ডিবল, এই যে নিচের চোয়াল। আর একটা থাকে হচ্ছে ঠিক ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে থাকে। আর একটা থাকে হচ্ছে আমাদের কানের নিচে, এই সোজা। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত পড়ব, আপাতত জাস্ট এটুক মাথায় রাখো, তাইলেই হবে না। তাহলে এই যে তিনটা গ্রন্থি, এই তিনটা গ্রন্থির নাম যথাক্রমে, এটাকে বলা হয় হচ্ছে, যেহেতু ম্যান্ডিবলের নিচে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, এটাকে বলা হয় হচ্ছে নিচে, তাহলে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। এইটা যেহেতু জিহ্বার নিচে, তাহলে এটাকে বলা হয়, জিহ্বার মেডিকেল টার্ম বলা হয় হচ্ছে লিঙ্গুয়াল,
জিহ্বার মেডিকেল টার্মটা কি? লিঙ্গুয়াল। তো স্বাভাবিকভাবেই এই পার্টটাকে বলা হবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। কেমন? আর কানের নিচে এই যে গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই মুখগহ্বরের মধ্যে লালা, এক প্রকার রস নিঃসরণ করা, মুখটাকে ভিজায় রাখা। এই রসটাকে বলা হয় হচ্ছে লালা। এই রসটাকে কি বলা হয়? লালা। ঠিক আছে, আমরা যেটাকে স্যালাইভা বলি। তো এই যে খাদ্য, যখন তুমি কোনো খাদ্য মুখের মধ্যে আসে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা পড়তেছি মুখগহ্বরে পরিপাক। তাহলে আমি বলছি মুখগহ্বরে প্রথমেই কোনো খাদ্য আসলে কোন পরিপাক প্রক্রিয়াটা সংঘটিত হবে? যান্ত্রিক পরিপাক প্রক্রিয়াটা সংঘটিত হবে। কোন পরিপাক? যান্ত্রিক পরিপাক। তাহলে তুমি লিখবা মুখগহ্বরে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। লেটস গো, আমরা সেটা দেখি। দেখো, এক নাম্বার নিচের দিকে কথাটা আছে, সেটা হচ্ছে এই যে, আমরা একটু পরে এগুলি পড়বো, সমস্যা নাই। আমরা আগে একটু পরিপাক প্রক্রিয়াটা পড়ে আসি। এক নাম্বার দেখো, প্রথমেই এই লালা যে নিঃসরণ হইলো, লালাটা কি হবে? তুমি খাবারটা নিছো, তোমার সাথে সাথে লালাটা খাবারের সাথে মিশে, এই লালার মধ্যে থাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইমটা খাবারের ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। তাহলে এইটা লিখবো হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত, তুমি খায় তো আর মুখ বুঝে থাকবা না, তুমি 100% চাবাবা। তাহলে চাবাইলে বড় বড় খাদ্য কণাগুলো পিষে ছোট ছোট খাদ্য কণায় পরিণত হয়ে যাবে, তাই না? এই দুইটা লাইন বললাম, এখানে লিখছে দেখো, সামান্যতম স্বাদ গন্ধ খাদ্য গ্রহণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যে সংযোগ পাঠায়, তার প্রেক্ষিতে মস্তিষ্ক লালা গ্রন্থিগুলোকে লালা ক্ষরণে বার্তা পাঠায়। লালা মূলত পানিতে গঠিত হলেও খাদ্যকে এমন ভাবে নরম ও মসৃণ করে যাতে দাঁতের কাজ দ্রুত সহজ হয়। তাছাড়া গৃহীত খাদ্যে ব্যাকটেরিয়া থাকলে তাও বিনষ্ট হয়। এরপরে কি বলছে? এরপরে বলছে 4 ধরনের দাঁত। আমরা দাঁত নিয়ে কালকে পড়বো, আজকে না। 4 ধরনের দাঁত, নাম মুখস্থ করার দরকার নাই, আপাতত পড়ে রাখো। 4 ধরনের দাঁতের নানান ধরনের কর্মকাণ্ডের ফলে বড় খাদ্যমণ্ড কাটা ছেঁড়া পেশন নিষ্পেষণ শেষে হজম উপযোগী ছোট ছোট খাদ্যে পরিণত হয়। তাহলে আশা করি আমি যেটুকু বলছি সেটুকুর সাথে মিলছে। যেহেতু মিলছে, এরপরে আসো কি ঘটনা ঘটে। চাবাইছো, এখন তুমি তো চাবাই বসে নাই, তোমার জিহ্বা বললাম, জিহুবা, আসলে উচ্চারণটা জিহুবা বললাম, তোমার কাজ করতেছে, নড়াচড়া করতেছে ওই মুখের মধ্যেই। ফলে খাদ্যটা একটা খাদ্য মন্ডে পরিণত হয়। তাহলে 3 নাম্বার পয়েন্টে কি? খাদ্য মন্ড বা বোলাসে পরিণত হয়। দেখো বলছে, যান্ত্রিক পরিপাকের ফলে খাদ্য দ্রব্য নিষ্পেষিত হয়ে নরম খাদ্য মন্ডে পরিণত হয়। এরপরে তোমাকে দুইটা কথা লাগবে, এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউটা খুবই চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট। এই খাদ্য মন্ড বা ফুড বোলাসটা দুই দিকে যাইতে পারতো, কিন্তু কেন যায় না? একটা হচ্ছে তোমার নাসিকা পথে বাইরে চলে আসতে পারতো, কিন্তু কেন যায় না? এই যে আমি পড়াইছিলাম আলা জিহ্বা কিসের অংশ? কোমল তালুর অংশ। তাহলে তোমাকে পড়তে হবে পেছনে কোমল তালু থাকায় খাদ্যমন্ড নাসিকা ছিদ্র পথে প্রবেশে বাধা দেয়। আবার জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত তরুণাস্থি নির্মিত এপিগ্লোটিস বা উপজিহ্বা থাকার কারণে খাদ্য কখনোই শ্বাসনালীতে না যায়, সরাসরি কোথায় প্রবেশ করে? সরাসরি বাধা দেয়, ফলে খাদ্যবস্তু অন্ননালীতে প্রবেশ করে। তোমার যান্ত্রিক পরিপাক লেখা শেষ। তাহলে যান্ত্রিক পরিপাক যখন আমরা লিখবো, কি লিখবো? 1 নাম্বার, তোমার লালার লাইসোজাইম কাজ করতেছে, সেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। 2 নাম্বার পয়েন্ট, দাঁতের দ্বারা চিবানোর ফলে বড় বড় খাদ্যবস্তু ছোট খাদ্যবস্তুতে পরিণত হইতেছে। 3 নাম্বার, খাদ্যের যে বোলাসটা, সেই বোলাসটা শ্বাসনালীতে যাচ্ছে না কেন? 4 নাম্বার, সেটা উপরের নাসিকা ছিদ্রতে যাচ্ছে না কেন? সরাসরি অন্ননালীতে পড়তেছে। তোমার যান্ত্রিক পরিপাক লেখা শেষ। এখন কি লিখতে হবে? রাসায়নিক পরিপাক। দেখো, আসো, রাসায়নিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাক কি হবে? প্রথমে আমরা লিখবো শর্করা পরিপাক। শর্করা কিভাবে পরিপাক হয়? লালা রসে 2 ধরনের এনজাইম পাওয়া যায়, শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায় 2টা। 1 নাম্বার হচ্ছে, যার নাম হচ্ছে টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেজ। এই টায়ালিন কি করবে? জটিল জটিল শর্করাকে মল্টোজে পরিণত করবে। আমরা পড়ছিলাম ডাইস্যাকারাইড, মল্টোজ কি একটা ডাইস্যাকারাইড মশলা, মনে আছে কোষ রসায়নে? আর মল্টেজ এনজাইম এই মল্টোজকে ভেঙে কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। তোমার লেখা শেষ, রাসায়নিক পরিপাক লেখা শেষ। এরপরে আসো আমিষ পরিপাক। মাথায় রাখতে হবে, মুখগহ্বরের লালা রসে আমিষ পরিপাককারী কোনো এনজাইম থাকে না।
এবং কি লিপিড পরিপাককারী এনজাইম থাকে না। কোন কোন বইতে আমাকে লাইপেজ কথা বলছে, সেটা আপাতত আমরা পড়বো না। আমরা সুস্পষ্টভাবে মনে রাখবো লালারসে কোনো ধরনের আমিষ এবং কোনো ধরনের স্নেহ বিপাককারী কোনো পরিপাককারী কোনো এনজাইম থাকে না, যার কারণে মুখগহ্বরে আমিষ এবং স্নেহের কোনো পরিবর্তন বা পরিপাক ঘটে না, ঘটে না, ঘটে না। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের যদি রাসায়নিক পরিপাক লিখতে বলে কোনো সমস্যা হবে না। শর্করা পরিপাকটা লিখে দিবা, বাকি দুইটা লিখে দিবা, কোনো পরিপাক ঘটে না। খুবই সিম্পল, অধ্যায়টা খুবই সোজা। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের মুখগহ্বরের পরিপাকের এরপরে দাঁত এবং জিহ্বা নিয়ে পড়বো। ঠিক আছে? বেস্ট অফ লাক।